আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কম ভোটার উপস্থিতিতে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট, রাতেই প্রায় সব উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা। বাংলাদেশ থেকে এই বছরের হজ ফ্লাইট শুরু, সরকারি ব্যবস্থাপনার 415 হজ যাত্রীর জেদ্দার পথে যাত্রা। আইএমএফ এর ঋণের কিস্তি পেতে সুদের হার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, একদিনে 7 টাকা বাড়ল ডলারের দাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট, জানালেন প্রধানমন্ত্রী। রিজার্ভের ওপর চাপ পড়লেও পণ্য আমদানিতে কার্পণ্য হচ্ছে না, মন্তব্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট, জানালেন প্রধানমন্ত্রী। রিজার্ভের ওপর চাপ পড়লেও পণ্য। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে ছিল প্রকৃতি, নানা কথামালায় কবিগুরু বলেছেন পরিবেশের কথা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, প্রথম ধাপে 30 থেকে 40% ভোট পড়েছে। ভোট গণনা শেষে রাতেই নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতিনিধিদের পাঠানো খবরে তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলার ভোট গ্রহণে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার শফিকুল ইসলাম, কক্সবাজার সদরে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, কুতুবদিয়ার হানিফ বিন কাসে, মহেশখালীর জয়নাল আবেদিন, চাঁদপুর মতলব উত্তরে মোহাম্মদ মানিক দর্জি, মতলব দক্ষিণে সিরাজুল মুস্তফা, মেহেরপুর সদর উপজেলার আনোয়ারুল ইসলাম, মুজিবনগরে আমান হোসেন মিলু, মানিকগঞ্জের সিংড়াইরে সাইদুল ইসলাম, হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, চুয়াডাঙ্গা জীবননগরে হাফিজুর রহমান হাফিজ, সুনামগঞ্জের সাল্লায় অবনী মোহন দাস, দিরাইয়ে প্রদীপ রায়, ফেনীর ফুলগাজীতে হারুন মজুমদার, কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা, খোকসায় আল মাকসুদ মোরশেদ শান্ত, সিলেট সদরে সুজাত আলী, দক্ষিণ সুরমায় বদরুল ইসলাম, গোপালগঞ্জের মঞ্জুর কাদের শাফি, পিরোজপুর সদরে এসএম বায়াজিদ হোসেন, নাজিদপুরে এসএম নূরে আলম সিদ্দিক শাহিন, ইন্দুরকানীতে জিয়াউল আহসান গাজী, ফরিদপুর সদরে শামসুল আলম চৌধুরী, মধুখালীতে মুরাদুজ্জামান, চর ভদ্রসানে আনোয়ার আলী মোল্লা, চট্টগ্রাম সন্দ্বীপে এসএম আনোয়ার হোসেন, মিরসরাইয়ে এনায়েত হোসেন, সীতাকুণ্ডে রাজু চৌধুরী, টাঙ্গাইলের মধুপুরে অ্যাডভোকেট ইয়াকুব আলী, ধনবাড়িতে আব্দুল ওয়াদুদ তালুকদার, যশোরের কেশবপুরে মফিজুর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াসেল কবির, নারিয়ায় AKM ইসমাইল, গাজীপুর সদরে ইয়াজুদ রহমান, কাপাসিয়ায় অ্যাডভোকেট আমানত হোসেন, কালীগঞ্জে আমজাদ হোসেন স্বপন, গাইবান্ধার ফুলছড়িতে আবু সাইদ, মৌলিবাজারের জুড়িতে কিশোর রায়, বড়লেখায় আজিম উদ্দিন, কুলাউড়ায় ফজলুল হক, নারায়ণগঞ্জের বন্দরে মকসুদ হোসেন, কিশোরগঞ্জ সদরের আওলাদ হোসেন, পাকুন্দিয়ায় এমদাদুল হক, হোসেনপুরে মোহাম্মদ সোহেল, কুমিল্লার মোহনগঞ্জে আব্দুল মান্নান চৌধুরী, লাকসামে ইউনুস ভুইয়া, মেঘনায় তাজুল ইসলাম তাজ, মুন্সিগঞ্জের গজারিয়ায় মনসুর আহমেদ, কুড়িগ্রামের রৌমারীতে শহীদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের নাচলে আব্দুল কাদের, ভোলাহাটে আনোয়ারুল ইসলাম, গোস্তমপুরে আশরাফ হোসেন, নরসিংদীর সদরে আনোয়ার হোসেন, পলাশে সৈয়দ জাবেদ হোসেন, সিরাজগঞ্জের কাজীপুরে খলিলুর রহমান সিরাজি, নাটোরের সদরে শরীফুল ইসলাম, রমজান সিংড়ায় দেলোয়ার হোসেন, নলডাঙ্গায় তহিদুল রহমান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়ায় বাবুল হোসেন, চুয়াডাঙ্গায় দামুল হুদায় আলী মনসুর, জামালপুর সদরে বিজন কুমার চন্দ্র, কলাইরে মিনফুজুর রহমান মিলন, জয়পুরহাটের আক্কেলপুরে মুকসেদুল আলী মণ্ডল, খেতলালে দুলাল মিয়া সর্দার, ময়মনসিংহের ফুলপুরে মোহাম্মদ হাবিবুর রহমান, ধোবাউড়ায় ডেভিড রানা, হালুয়াঘাটের বিএনপি নেতা আব্দুল হামিদ, মাদারীপুর সদরে হাসিবুর রহমান খান,
রাজৌরে মহসিন মিয়া, শেরপুরে ঝিনাইগাজীতে আমিনুল ইসলাম বাদশাহ, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে রোমা আক্তার, সারাইলে শের আলম, রংপুর কাউনিয়ায় আনোয়ারুল ইসলাম মায়া, পীরগাছায় আব্দুল্লাহ আল মামুন, নোয়াখালীর সুবর্ণচরে আতাহার ইসরাক, খাগড়াছড়ি মাটিয়াডাঙ্গায় আবুল কাশেম ভুইয়া, রামনগরে বিশ্ব প্রদীপ কুমার, মানিকছড়িতে জয়নাল আবেদিন, হবিগঞ্জের আজমিরিগঞ্জে আলাউদ্দিন, বানিয়াংচরে ইকবাল হোসেন খান, পঞ্চগড় সদরে শাহনেয়াজ প্রধান, তেঁতুলিয়ার নিজাম উদ্দিন খান, আটোয়ারিতে আনিসুর রহমান, দিনাজপুর হাকিমপুরে কামাল হোসেন, বিরামপুরে পারভেজ কবির ও ঘোড়াঘাটে কাজী শুভ রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। আইএমএফ এর পরামর্শে মূল্যস্ফীতি কমাতে নীতিসুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কয়েক মাস আগে চালু করা স্মার্ট পদ্ধতি বাতিল করে ব্যাংক ঋণের সুদ হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আর ডলারের বিপরীতে টাকার দাম কমানো হয়েছে ৭ টাকা। বুধবার দুপুরে এই প্রজ্ঞাপনের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আইএমএফ আশ্বস্ত করেছে, কেন্দ্রীয় ব্যাংকের কঠিন সংস্কারের পুরস্কার হিসেবে আগামী সপ্তাহেই $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির প্রায় $1.25 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। রিজভি নওয়াজের রিপোর্ট। আর্থিক খাতে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে তাড়াহুড়া দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 1 জুলাই সুদ হার নির্ধারণের নতুন পদ্ধতি 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল স্মার্ট চালু করার 10 মাসের মাথায় আবারও সেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদ ঠিক করার ঘোষণা। নীতিসুদ হার 8 থেকে বাড়িয়ে 8.5% করার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে। মূল্যস্ফীতি কমাতে এই সিদ্ধান্ত দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ আমদানি নির্ভর অর্থনীতির বাংলাদেশে ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়ানো হয়েছে। সিদ্ধান্তগুলো যে আইএমএফকে খুশি করতে তা বোঝা গেল সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সংস্থাটির সংবাদ সম্মেলনে। The staff level agreement is subject to approval by the IMF Executive Board, which is expected in the coming weeks. Completion of the second review will make available $1.15 billion to the Bangladesh authorities. We congratulate the authorities who have made significant progress on structural reforms under the IMF-supported program, including the implementation of a formula-based fuel price adjustment mechanism for petroleum products. We welcome Bangladesh Bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with a band as a transitional step toward greater exchange rate flexibility to restore external resilience. Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংককে চাপ দিচ্ছে না, বিশ্বাস আইএমএফের। So far, what we have heard is that everything that we have heard from banks is that everything is on a voluntary basis. So far, that is on a voluntary basis. At this stage, that is what is I think published by the Bangladesh Bank. Do you believe that? Of course I believe, because this is what has been published already. আইএমএফ এর ব্রিফিং এর আগে বুধবার দুপুর 2:30টায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ব্যাংক। অবশ্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপের প্রতিবাদে সেই সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেই প্রচেষ্টা রয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রচেষ্টা যেমন রয়েছে, তেমনি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতীয় সংসদে অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ঈদ উল ফিতরে ঈদ যাত্রা কিভাবে স্বস্তিদায়ক হয়েছে তার বিস্তারিত বলেন। যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয়, আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে। তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। যানজট যাতে সড়কে না হয় বা সড়ক যেন দখলে না থাকে সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামীতে এটা চলমান থাকবে এবং আমরা দেখব কোন কোন এলাকায় এই অসুবিধাগুলি আছে সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে। হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না। এবং এভাবে এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মরে, যাত্রীদেরকেও মারে।
কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় দরকার, যেটা আমি মনে করি অন্য কোনোভাবে হয় না। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের, তাদের জন্য কষ্ট হচ্ছে। তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা যারা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই। তারপরেও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, তাই রিজার্ভের ওপর চাপ পড়লেও পণ্য আমদানিতে কোনো কার্পণ্য হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রবীন্দ্রনাথের সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি। সর্বদাই প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন সুনিপুণভাবে। তার শিল্প চিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম এক অনুষঙ্গ। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। দীর্ঘ জীবন প্রবাহে আর লেখনীতে তাই প্রকৃতির প্রতি মমত্ববোধ আর দায়বদ্ধতা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ও প্রকৃতি নিয়ে দেখুন আলিম আল রাজির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির শুরু থেকে বৃক্ষ নানা দূষণ শোষণ করে বাঁচার রসদ নিয়ে আগলে রাখছে প্রাণীকুল। বৃক্ষের প্রতি তাই বৃক্ষপ্রেমীদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। বৃক্ষের সুশীতল ছায়া শরীরে মেখে বৃক্ষপ্রেমী রবীন্দ্রনাথও অর্ঘ্য অর্পণ করেছেন পূজারী হয়ে। সহনশীলতা, বিনয়ী, ত্যাগ, পরোপকারী বৃক্ষের বন্দনায় তিনি ছিলেন পঞ্চমুখ। বৃক্ষের মতো বহতা নদীর সঙ্গেও ছিল তার প্রাণের টান, গভীর বন্ধন। নদীর স্রোতের সঙ্গে একাত্ম হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের স্রোত। প্রকৃতি থেকেই পেয়েছেন কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের রসদ। পদ্মার জলে বজরা ভাসিয়ে কুষ্টিয়ার শিলাইদহ, পতিশ্বর, শাহজাদপুরের সাহিত্য রচনায় কেটেছে তার বিনিদ্র দিনরাত্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাণী, ছিন্নপত্র, ছোট গল্প বলাই সহ বিভিন্ন সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির প্রতি পরম মমতার চিত্র। প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসতেন বলেই তিনি শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় কাটিয়েছিলেন শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে করেছিলেন আপনজন, বন্ধু এবং আত্মার আত্মীয়। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন রবীন্দ্রনাথ ও প্রকৃতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে চলে যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনায় 415 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। রাসেল জমাদারের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে শুরু হয় বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। পরে বিমানবন্দরে মোনাজাতে সাফল্য কামনা করা হয়। প্রথম ফ্লাইট থেকেই সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আর বাংলাদেশ অংশের হজযাত্রীদের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। ফ্লাইটে উঠে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী এবং অন্যরা। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি এয়ারক্রাফটের ভিতরে অন্যরকম পরিবেশ তৈরি করে। প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি সবাই। আমি হজে যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহর আজকে যেতে পারতেছি, খুব ভালো।
হজযাত্রী নিয়ে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট ভোরে ঢাকা থেকে জেদ্দায় গেছে। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ৮৫,২৫৭ জনের হজে যাওয়ার কথা রয়েছে। ১০ জুন পর্যন্ত চলবে হজের ফ্লাইট। ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। জকর মালিকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজারহাটে ভুট্টার খড় থেকে সাইলেজ তৈরি হচ্ছে। পশু সম্পদ বিভাগ মনে করছে, ভুট্টার খড় থেকে সাইলেজ উৎপাদন সর্বত্র ছড়িয়ে দেওয়া গেলে গোখাদ্যের সংকট কমার পাশাপাশি লাভবান হবেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে মেঘনা নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা সহ বহু স্থাপনা। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের অন্তত ৫,০০০ পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও ৩,০০০ পরিবার। এলাকাবাসীর অভিযোগ, বারবার সহায়তা চেয়েও প্রশাসনের সাড়া না পাওয়ায় বাড়ছে সর্বস্ব হারানোর মিছিল। এবারে খেলার খবর।